প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প বাথান একের পঞ্চম অংশ। তাহলে চলুন শুরু করা যাক। ৭। পরদিন সকালে হ্যাসেটস ফলির প্রধান ও একমাত্র রাস্তায় জনৈক অশ্বারোহীকে দেখা গেল। দিনের এ সময়টায় রোজ যা হয়, দু একটা ঘেউ কুকুর ছাড়া রাস্তায় আর কেউ নেই। অনলবর্ষী সূর্যের অত্যাচার থেকে বাঁচতে একটুখানি ছায়ার সন্ধান করছে ওরা। আচমকা লাগাম টেনে ফলি সেলুনের সামনে দাঁড়িয়ে পড়ল অশ্বারোহী। একরাশ ধুলো উঠল খুরের ঘষায়। লোকটার বয়স ৩০-এর কোঠায়, বেটে হৃষ্টপুষ্ট গরম। রোদে ঝলছে লালচে হয়ে গেছে চুল, নাকটা বোচা এবং নরম তুলতুলে। অল্প ঠান্ডাতেই এর মালিককে দারুণ ভোগায়। মাটিতে নামল সে। পনিটা হিসড়েইলে বেঁধে সেলুনে ঢুকল। বাইরের রাস্তার মতো ভেতরটাও প্রায় ফাঁকা। কোণের একটা টেবিলে বসে অগোছলভাবে তাস খেলছে দুজন লোক। বারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর একজন, সাইলাসের সঙ্গে কথা বলছে। ওর হাবভাব এক ধরনের উগ্রতা ফুটে রয়েছে। এই তৃতীয় ব্যক্তিটিকে দেখে আড়ষ্ট হয়ে গেল নবাগত খদ্দের। ইতস্তত করতে লাগলো দোরগোড়ায় দাঁড়িয়ে, কিন্তু ততক্ষণে ওর ফেরার পথ বন্ধ হয়ে গেছে। বারকিপারের চোখ পড়েছে ওর উপর। আরে চেলাপ, ভেতরে এসো, আমন্ত্রণ জানালো সে। তোমার আবার এ রোগ হলো কবে? কোন রোগ? অনিচ্ছা সত্ত্বেও এগোতে এগোতে জিজ্ঞেস করলো অপরজন। মদে অরুচি, জবাব এলো। কই না তো, বলল নবাগত খদ্দের। রোদে চোখ জ্বালা করছিল, তাই অন্ধকারে সইয়ে নিলাম আর কি। নামটা কানে যেতেই ঝট করে লোকটার দিকে একবার তাকিয়েছিল কটেজ, কিন্তু ওই পর্যন্তই। ওর ব্যাপারে আর কোনো আগ্রহ দেখায়নি। বাকি দুই খদ্দেরের সঙ্গে কুশল বিনিময় করল স্ল্যাব। তারপর সাইলাসের বাড়িয়ে দেয়া বোতল থেকে গিলাস ভরে পানীয় ঢালল। কেমন চলছে ডবল এক্স? প্রশ্ন করল সাইলাস। মোটামুটি। ইন্ডিয়ানরা আবার ৮-১০ গরু ধরে নিয়ে গেছে। চুরি থামাতে না পেরে রাগে দুঃখে মাথার চুল ছিঁড়ছে ডেক্স, জবাব দিল পাঞ্চার। আর চোখে কর্টেজকে লক্ষ্য করছে সে। বেটা কি চিনে ফেলেছে ওকে? মনে হয় না। নেহাত বেফাস ওর ডাকনামটা উচ্চারিত হয়েছিল ক্যানিয়নে। বন্দির সেটা খেয়াল না করাই স্বাভাবিক। পাশে দাঁড়ান লোকটার চেহারায় এমন কিছু দেখতে পাচ্ছে না ও যা থেকে সন্দেহ জাগতে পারে মনে। স্বস্তির নিঃশ্বাস ফেলল চিলাপ। স্বচ্ছন্দ বোধ করতে লাগলো। সিগারেট বানিয়ে ঠোঁটে ঝোলালো সে। ফস করে ম্যাচের কাঠি জ্বালালো। সিগারেটটা ধরাতে যাবে এমন সময় আচমকা গুলির শব্দ শোনা গেল। জ্বলন্ত কাঠিটা ওর ২ আঙুলের ফাঁক থেকে ছিনিয়ে নিয়ে গেল বুলেট। পরক্ষণে ছুটে এলো আরও একটা গুলি। এবার সিগারেটের অর্ধেকটা উড়ে গেল। তারপর তৃতীয়টা বাকি অংশটুকু ধসিয়ে দিল। কেবল অল্প কিছু কাগজ আর তামাক লেপ্টে রইল ওর ঠোঁটে। কি ব্যাপার? আটকে উঠল চেলাপ। চোখ কপালে তুলে দেখছে অলস ভঙ্গিতে দাঁড়ান মেক্সিকানকে। ওর চোখে দুষ্টু দুষ্টু হাসি। কোমরের কাছ থেকে নীলচে ধোয়া উঠছে। তামাশা, সেফ তামাশা বন্ধু, আমার অভ্যেস বলতে পারো। চিবিয়ে চিবিয়ে বলল কর্টেজ। তোমার সিগারেটটা নষ্ট করে ফেললাম, কিছু মনে নিও না। আমি না হয় একটা সিগার কিনে দিই। সাইলাসকে ইশারা করে কাউন্টারের উপর পয়সা ছুঁড়ে দিল সে। নির্বিকারভাবে পেছন ফিরে বেরিয়ে গেল। ওই মুহূর্তে সহজ টার্গেট ছিল ওর চওড়া পিঠটা, কিন্তু চিলাপ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে চেয়ে দেখল ওর চলে যাওয়া। খোদা! ঘোর কাটতে ভয়ার্ত গলায় বলল সে। ৩টে গুলি কোমরের কাছ থেকে। ওর দিকে তাকিয়েছিলাম আমি,
অথচ নড়াচড়ার আভাস মাত্র পায়নি। লোকটা কে? ওয়াইজেডের নতুন পাঞ্চার, বলল বারকিপার। ওর ঠোঁটে বাঁকা হাসি। ছিলাপ লাঞ্ছিত হওয়ায় মোটেও অখুশি হয়নি। জানে ঠিক জায়গাতেই কাজ নিয়েছে। কিন্তু লোকটাকে আবার কথাগুলো আওড়ালো তামাশার শিকার। তারপর অপ্রতিভভাবে হেসে যোগ করলো, হ্যাঁ, পোকার বলছে ওই লোককে সে নাকি একদিন খাবে। তা খাক সবটাই, ওর হাড়, মাংস, চামড়া, কিন্তু আমি আর এসবের মধ্যে নেই। তোমার নাকটা যে বোচা, এজন্য তোমার শুকর আদায় করা উচিত, একগাল হেসে বলল সাইলাস। তুমি ইহুদি হলে ওই শেষ গুলিতে তোমার ঘ্রাণ শক্তিটাই যেত। ঠিক বলেছ। আর একটা গলা পাওয়া একটা গলা পাওয়া গেল। তারপর চিলাপ লোন্ট যোগ দিল ওদের সঙ্গে। হ্যালো সাইলাস। তারপর চিলাপ, কেমন আছো? তোমাকে বিধ্বস্ত লাগছে, যেন দুঃস্বপ্ন দেখেছ। জনাব, তুমি দেখোনি? প্রশ্ন করল বারকিপার। দেখেছি, দোরগোড়াতেই ছিলাম, জবাব মিলল। চমৎকার শুটিং। চমৎকার শুটিং, পুনরাবৃত্তি করল অপদস্থ পাঞ্চার। আমার বিশ্বাস তুমিও পারবে না সিলাপ। হতে পারে, কাজ ঝাঁকালো বন্দুকবাজ। মুখে মৃদু হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। বানাও আরও একটা, দেখি একবার চেষ্টা করে। ঢের হয়েছে, আর না, তাড়াতাড়ি সামলে নিল চিলাপ। আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি পারবে, ঢের ভালো পারবে, আর প্রমাণ করতে হবে না। দাও সাইলাস, আমাদের এই রক্ত পিপাসু বন্ধুকে তার মাথাটা ঠান্ডা করতে অন্য কিছু দাও। শালা, বলে গেল এটা নাকি ঠাট্টা। জনাব, শুনলে কথা? আমি হলে ওর ত্রিসীমানায় ঘেঁষতাম না যখন ওর ওই ঠাট্টার শখ চাপত। লোন্ট জবাব দিল। এদিকে যাকে নিয়ে ওদের এত সরস আলোচনা, সেলুন থেকে বেরিয়ে শহরের একমাত্র মনোহারী দোকানে ঢুকেছে সে। দোকানটা রাস্তার উল্টো দিকে, হোটেলের লাগোয়া। জেনাবকে লক্ষ্য করেনি ও। বন্দুকবাজ ওকে বেরিয়ে আসতে দেখেই দালানের কোণা ঘুরে গা ঢাকা দিয়েছিল। দোকানি লোকটাকে খুঁজে নিল কর্টেজের চোখ। বয়স 60 বয়স, বছর 60 বয়স। অনর্গল খই ফুটছে মুখে। সেলুনে গোলাগুলির আওয়াজ শুনলাম? জিজ্ঞেস করলো দোকানি। ওই এক পাঞ্চারের পাগলামি, কোনো ক্ষতি হয়নি। কর্টেজ অভয় দিল ওকে। 2 বাক্স 4-5 গুলি দাও, আর খানিকটা তামাক। তোমরা বোধহয় সিগারেট বানানোর যন্ত্র বিক্রি করো না? না, নামই শুনিনি, বলল ব্যবসায়ী। এখানকার লোকেরা হাতেই বানায়। কতদিন হলো আছো এখানে? অনেক দিন। মাল বুঝে নিতে নিতে প্রশ্ন করল কর্টেজ। একেবারে শুরু থেকে খোদ হ্যাসেটের সঙ্গে এসেছিলাম। জি স্যার, আমরা তো ভেবেছিলাম বুঝি বড়লোক হয়ে গেলাম। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আর কি। হ্যাঁ, প্রচুর টাকা লগ্নি করা হয়েছিল, লাভ হয়নি কানাকড়িও। জায়গাটা ভালো লেগে গেল, তাই রয়ে গেছি। আচ্ছা, তাহলে বুড়ো সাইমন যখন প্রথম এলো তখন তুমি এখানে? কোত্থেকে যেন এসেছে শুনলাম? টেক্সাস। জায়গাটার নাম আজ আর মনে নেই। হ্যাঁ, তা প্রায় 18 বছর হবে। আসলে ও আশাতেই রয়ে গেছি আমি। আজব লোক এই বুড়ো সাইমন, সব তাতেই রাগঢাক। আমার মনে হয় এখানে লুকিয়ে আছে বেটা। কীরকম? কটেজের কণ্ঠে আগ্রহ। অবশ্য এটা আমার বোঝার ভুলও হতে পারে। তবে শুরুতে যখন প্রায়ই আসতো আমার দোকানে, দেখতাম কোনো অচেনা লোক শহরে এলে ওর চেহারা ভালো করে না দেখে রাস্তায় বেরোতো না সাইমন। ওর বউকে দেখনি? না, একাই এসেছে। কেবল ওর মেয়েটা ছিল, আর একজন ইন্ডিয়ান ঝি রান্না বান্নার কাজ করত। দরজার বাইরে তাকাতে কটেজের চোখে পড়ল XX পাঞ্চার
রান্স রাস্তা পার হয়ে হোটেলের দিকে এগোচ্ছে। বারান্দায় জুয়ারি পোকার পিঠের সঙ্গে মিলিত হলো। একটুক্ষণ দাঁড়িয়ে ফিসফাস করলো ওরা। তারপর কাউবয় স্যাডলে চেপে তার বাথান অভিমুখে রওনা দিল, আর ওর সাথী আবার হোটেলে ফিরে গেল। স্টোর কিপারের দিকে ফিরল কর্টেজ। ওই জোচ্চোরটা পিট কতদিন হলো ঘুরঘুর করছে এখানে? প্রশ্ন করল মেক্সিকান। ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বক্তাকে সতর্ক করল বুড়ো। তোমার আল্লাহর দোহাই, কথাটা চেঁচিয়ে বলো না, পরামর্শ দিল সে। তারপর নিচু স্বরে যোগ করল, বেটা আস্ত কেউটে, এখানে ওর অনেক ক্ষমতা। যেই ওর বিরুদ্ধে যায় তার আয়ু কমে যায়। এদিককার লোক না 2 বছর হলো প্রায়ই এখানে দেখা যাচ্ছে ওকে। হোটেলে থাকে। ভয়ের কথা। জিনিসের দাম চুকিয়ে আকর্ণ হাসল খদ্দের। চলি বন্ধু। রাস্তা পেরিয়ে ঘোড়ায় চাপল কটেজ। অনুভব করছে কমপক্ষে 4 গোন্ডা লোক লক্ষ্য করছে ওকে। স্নাবের সঙ্গে ওর তামাশার ব্যাপারটা রাষ্ট্র হয়ে গেছে ইতিমধ্যে। যারা গোলাগুলি চাক্ষুষ করেনি তারা ওই ঘটনার নায়ককে এক নজর দেখতে চাইছে। হোটেলের বিপরীত পাশে রাশ টেনে থামল কটেজ। স্যাডলে বসে তাকিয়ে রইল দালানটার দিকে। শকুনটা যেন অন্তত কথা বলতে না পারে আমি একটা সুযোগ দিইনি ওকে, আপন মনে বিড়বিড় করল সে। কিন্তু জুয়ারির ছায়াটিও দেখা গেল না কোথাও। কয়েক মিনিট অপেক্ষার পর চলতে শুরু করলো কটেজ। শহরের 3 মাইল দূরে দুভাগ হয়ে গেছে টেইল। একটা গেছে YZ এর দিকে, অন্যটা XX। ওখানে থেমে ক্ষণিকের জন্য ইতস্তত করল কটেজ। তারপর দ্বিতীয় পথটা বেছে নিল। সংকীর্ণ বিষপিল গিরিসংকটের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকা অস্পষ্ট একটা আওয়াজ, অনেকটা পাথরের সাথে ধাতব বস্তুর ঘষা খাওয়ার মতো শব্দ কানে গেল ওর। সন্দেহ করলো ওর পিছনে কেউ আসছে। ঘাড় ফিরিয়ে কোনো কিছু দেখতে পেল না সে, কিন্তু ঝুঁকি নেওয়া ঠিক হবে না বোধ করে টেইল থেকে আনুমানিক 10 গজ দূরে স্কাব ওক ঝোপের ভেতর ঝটপট লুকিয়ে পড়ল। একটু বাদেই এক অশ্বারোহীকে দেখা গেল বাঁকের মুখে। তাড়াতাড়ি পনির মুখ চেপে ধরল কটেজ, যেন ঘোড়াটা বেমক্কা আওয়াজ করতে না পারে। ওর অনুমান ঠিক, লোকটা পোকার পিঠ। আপন মনে শীষ বাজাতে বাজাতে পাশ দিয়ে চলে গেল সে। ঝোপের ভেতরে কেউ আছে সন্দেহ করেনি। কুজো হয়ে বসে আছে স্যাডলে। যাচ্ছে কোথায় আজ করার প্রয়াস পেল কর্টেজ। আমাকে অনুসরণ করছে না, আমি অন্য টেইলে গেছি এটাই ধরে নেবে। যাক, বের করার একটা রাস্তাই আছে। ঘোড়ায় চেপে বহু দূর থেকে সন্তপর্ণে জুয়ারিকে অনুসরণ করল সে। অপেক্ষাকৃত নরম এলাকা দিয়ে চলছে যেন অগ্রবর্তী লোকটার কানে খুরের শব্দ না যায়। টেইলে অসংখ্য বাঘ আর মোচ্চর থাকায় লুকিয়ে চলতে কোনোই অসুবিধে হচ্ছে না ওর। একটা অপ্রত্যাশিত মোড়ের মাথায় এসে কর্টেজ ওর কৌতূহলের বস্তুটিকে হারিয়ে ফেলল। কাছে পিঠে কোথাও দেখা যাচ্ছে না জুয়ারিকে, অথচ সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে খোলা প্রান্তর। গতি যথেষ্ট না বাড়ালে এত অল্প সময়ের মধ্যে অতিক্রম করা সম্ভব নয়। ওর গায়েব হয়ে যাওয়ার পেছনে এবার অন্য ব্যাখ্যার সন্ধান করল কটেজ। একটা ভাঙা গাছের ডাল সেই প্রয়োজনীয় সূত্রটি জোগালো ওকে। টেইলের বা পাশে সংকীর্ণ নালা, তার মুখে পড়ে রয়েছে ডালটা। নালার বুকে অস্পষ্ট টেইল দেখতে পেল সে। ঝোপঝাড়ের দিকে সতর্ক দৃষ্টি রেখে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ডান পাড়ের কাছে ক্ষীণ ধোয়ার রেখা চোখে পড়ল ওর। কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। তারপর একজনের গলা শুনতে পেল, হ্যালো পিট, অনেক দেরি করলে আসলে। স্যাডল থেকে পিছলে নামলো কটেজ। ঝোপের ভেতর পনিকে বেঁধে রেখে নালার পাড় বেয়ে উঠতে লাগলো উপরে।
গুটি গুটি এগোচ্ছে সে। তারপর যখন ঘন ঘাস ঝোপের ফাঁক দিয়ে ধোয়ার উৎসটা চোখে পড়ল, তখন থেমে গেল। ছোট্ট একটা অগ্নিকুণ্ডের ধারে মুখোমুখি মাটিতে বসে আছে চিলাপ আর পোকার পিঠ। একটা তোবরান পাত্র থেকে দুটো টিনের মগে ধুমায়িত কফি ঢালছে ডবল এক্সের কাউবয়। ওদের কথোপকথনের খানিকটা শুনতে পায়নি কর্টেজ, তবে শিগগিরই বুঝতে পারল পিঠ রেগে কাই হয়ে আছে। তোমরা চারজন, তারপরে কিভাবে পালালো? গজগজ করছে সে। ইয়ার্কি করার দরকার ছিল। কোনো জ্যান্ত কোনো জ্যান্ত পুঁতে ফেললেই পারতে। সব আটঘাট আটঘাট বেঁধে দিয়েছিলাম। অজুহাত দেখালো অপরজন। আমি আশ্চর্য হচ্ছি, ছাড়া পেল কিভাবে? বেটা নিশ্চয় জিন। বিরক্তির ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো জুয়ারি। তোমার মন্ডু। আশপাশে ওর কোনো সাথী ছিল, তার সাহায্যেই তোমাদের কলা দেখিয়েছে। তাই হবে। আর দড়িটাও ছিল মজবুত। একগাল হেসে একমত হলো পাঞ্চার। ওর হাসি দেখে পিঠের পিত্তি জ্বলে গেল। একটা কথা কিছুতেই ঢুকছে না তোমাদের মগজে। এ লোক ভয়ঙ্কর, আমি বলছি ভয়ঙ্কর। খেকিয়ে উঠল সে। হায় আল্লাহ, তোমার মুখে কথা! আমি কিন্তু ধরতেই পারিনি। ন্যাকা সাজল অপরজন। তারপর কপাল গুনে ফলিতে আর একটা মৌকা পেয়েছিলে তুমি, বলে চলল জুয়ারি। ও যখন তোমার দিকে পেছন ফিরল, তুমি গুলি করতে পারতে, তা না হাবার মতো দাঁড়িয়েছিলে। ব্যাপারটা দেখেছ তুমি? প্রশ্ন করল সেলাপ। যারা দেখেছে তাদের কাছে শুনেছি, জবাব দিল পিট। ওরা বলেছে ভয়ে কুকড়ে গিয়েছিলে তুমি। ঠিকই বলেছে, স্বীকার করল সেলাপ। সুযোগ নেওয়ার ইচ্ছে আমার খুব ছিল, কিন্তু কি করব, কোনো সুযোগই পাইনি। আমি যদি পিস্তল বের করতাম, এখন আর আমাকে এখানে কথা বলতে হতো না তোমার সঙ্গে। মিস করতাম না, ভেবো না। মিস করতাম তা ভেবো না। আমি বুঝতে পেরেছিলাম ও আমাকে চিনে ফেলেছে এবং চাইছে আমি যেন পিস্তলটা বের করি। ওটা ছিল ফাঁদ। আমার জীবনটা এত সস্তা নয়। ফু, এমন পিস্তলবাজ আমি আজতক দেখিনি যাকে কাবু করা যায় না। খেকিয়ে উঠল পিট। অবশ্য তুমি যদি ভয় পেয়ে থাকো। পেয়েছি, বলল চিলাপ। তবে তাই বলে সবাইকে নয়। তুমি যদি ভেবে থাকো আমাকে হারাতে। আক্রোশে বিকৃত হয়ে গেছে ওর মুখ। ওল স্টারের কাছে নিষ্পিস করছে ডান হাত। আগুনের ওপাশে বসা লোকটার মুখে ধূর্ত হাসি খেলে গেল। গর্ধব, তোমার সাথে আমি লাগতে যাব কোন দুঃখে? বলল সে। একসঙ্গে কাজ করতে হবে আমাদের। আর এই লোক তাতে নাক গলাচ্ছে। অতএব গলার কাছে ডান হাতটা এনে খুর চালানোর ভঙ্গি করল জুয়ারি। সেই সঙ্গে দাঁত আর জিভের ফাঁক দিয়ে একটা চিরিক শব্দ। ভালো বলেছ, অনেক কিছুই বোঝায় এতে। পাঞ্চার হাসল। বেশ, কাজটা তাহলে তুমিই করো বীর। আমার দোয়া রইল তোমার জন্য। আর বিশেষ পছন্দের কোনো জায়গা যদি থাকে সেটাও বলে দাও, কবর দেব তোমাকে। একবার তো তুমি ওকে প্রায় খতম করে দিয়েছিলে, তাই না? জঘন্য গালাগাল বেরোলো জুয়ারির মুখ থেকে। বগলের নিচে লুকান পিস্তলটা বের করে সামনে উপবিষ্ট বেয়াদব সঙ্গীকে মেরে ফেলার জন্য অস্থির হয়ে উঠেছে আঙুলগুলো। অবশ্য শেষ পর্যন্ত দীর্ঘকালের পেশাদারি সংযমের বলে নিজের মনোভাব গোপন করতে সমর্থ হলো। আমার কপাল খারাপ, শান্ত স্বরে বলল পিট। তবে খেলা শেষ হয়নি এখনো। তুমি বরং মাকুসাকে বলো পাঞ্চার শুরু করছিল। চুপ করো, সঙ্গে সঙ্গে কড়া ধমক লাগালো অপরজন। সন্দিহান চোখে তাকালো ডাইনে বায়ে। নাম না বলে থাকা যায় না? আরে, এই তেপান্তরে আবার কে শুনতে যাচ্ছে? বিরস বদনে প্রতিবাদ করলো পাঞ্চার। ঘোড়া কথা বলতে পারে, এটা নিশ্চয় বিশ্বাস করো না তুমি, নাকি করো? হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো জুয়ারি। না, আমি দেখছি। এক গাদা গর্ধবকে নিয়ে পড়েছি, অবজ্ঞার স্বরে বলল। নিজে যে কাজটা না করব সেটাই
ভণ্ডুল করে ছাড়বে। বাটকে মেরেছে কোন হতবাগা? না, আর বলতে হবে না, বেশ দেখতে পাচ্ছি ঠিক ওই কাজটাই তুমি করতে যাচ্ছ। উঠে পড়ল পিঠ, ধীর কদমে হেঁটে ওর ঘোড়ার কাছে গেল। যাও, তোমাকে যা বললাম অন্যদের গিয়ে জানাও, আর আল্লাহর হস্তে তোমার মুখের ওই হাঁটা কিছুদিনের জন্য বন্ধ রেখো। কথা শেষ করে স্যাডেলে চাপল জুয়ারি। হেলে দুলে রওনা হলো ফিরতি পথে। পেছন থেকে চেনাব ক্রুব্ধ চোখে তাকিয়ে রইল ওর গমন পথের দিকে। শাআল্লাহ, গিরগিটির বাচ্চা, আর একটু হলেই দিতাম তোকে শেষ করে। হুঙ্কার ছাড়ল কাউবয়। শকুনের খোরাক হয়ে যেতিস তুই। জোয়ারের পথ ধরে চেনাব নালা থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত ঝোপের ভেতর গা ঢাকা দিয়ে রইল কর্টেজ। এতক্ষণ যা শুনেছে তাই মনে মনে বিচার করে দেখছেও। গরু চুরির কীর্তিটা যে শ্বেতাঙ্গদের, এখন আর তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ডবল এক্স আউটফিটের অন্তত বেশ কজন জড়িত আছে এর সঙ্গে। জুয়ারি বাগড়া দেয়ায় একটুর জন্য বার্ডের হত্যাকারীর নামটা জানতে পেল না সে। তবে অন্য একটা নাম কানে এসেছে ওর, মাকুসা। পাহাড়ে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে ব্যাংক হাউজে ওকে বিদ্রুপ করার সময় বেন্ট যে কবিতাটা আওড়িয়েছিল, এখন চকিতে সেটা মনে পড়ে গেল কর্টেজের। রসবোধের ছিঁড়েফোঁটাও ছিল না ওই কবিতায়, অথচ ডুরান তারই উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। কিনারা করতে হবে এমন আর একটা রহস্যের গন্ধ এখানে পাচ্ছে সে। বেশ ভালো জট পাকিয়ে উঠেছে। স্যাডলে চেপে নালা থেকে বেরিয়ে আপন মনে ভাবল কর্টেজ। টেইলটা যেখানে দুভাগ হয়ে গেছে সেখানে সে বাঘ ঘুরল সে। ওয়াইজেডের উদ্দেশ্যে রওনা হলো। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় গন্তব্যে এসে পড়ল, কিন্তু মনের ভেতর তোলপাড় করা রহস্যের কোনো মীমাংসাই করতে পারল না। রাস্তাটা এক জায়গায় উঁচু হয়ে পাহাড়ি খাজের দিকে চলে গেছে। ওখানে পৌঁছে হঠাৎ কান খাড়া করল ওর ঘোড়া। মাটিতে পা ঠুকলো অশান্তভাবে। চোখ তুলল কটেজ, দেখল টেইলের এক পাশে দাঁড়িয়ে আপন মনে ঘাস খাচ্ছে একটা স্যাডল হর্স, লাগামটা হর্নের সাথে বাঁধা। ঘোড়াটা পিন্টো, অর্থাৎ গায়ে সাদা কালো বুটি আছে। ওকে চিনতে পারল কটেজ। হর হামেশা রাঞ্চার দুহিতাকে চড়তে দেখেছে। প্রথমে ঘোড়া পাকড়াও করল ও, তারপর গলা ফাটিয়ে নরিনের নাম ধরে ডাকতে বাঁচাও রবে অস্পষ্ট একটা আত্মচিৎকার শুনতে পেল। যেদিক থেকে চিৎকারটা এসেছে বলে ওর অনুমান, ঝোপের সেই অংশে কিছু দূর নেমে গিয়ে আবার হাঁক দিল সে। আর একবার সাড়া এলো, তবে অত্যন্ত ক্ষীণস্বরে। এবার দ্রুত পা চালালো সে। অচিরেই ঘাসে ছাওয়া ছোট্ট একটা ভূমির দেখা পেল কর্টেজ। কেনার থেকে প্রায় খাড়াভাবে নেমে গেছে কয়েক হাজার ফুট গভীর খাদ। মালভূমির একটা পার এমনভাবে ধসে পড়েছে যেন ছোটোখাটো ভূমিকম্প হয়ে গেছে। ঝুঁকে নিচের দিকে তাকাতে ও দেখতে পেল মেয়েটাকে। আনুমানিক 30 ফুট নিচে প্রাণপণে একটা গাছ আঁকড়ে ধরে ঝুলছে। পায়ের তলায় সরু কার্নিশ থাকায় কোনো মতে ভর রাখার সুবিধে পাচ্ছে ও, কিন্তু বোঝাই যায় ওর শক্তি শেষ হয়ে এসেছে। এভাবে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। ধরে থাকো, আমি আসছি, চেঁচিয়ে বলল কর্টেজ। জবাব দেওয়ার শক্তি নেই নরিনের। তবে উপনিশ মাথা নাড়ান থেকে কর্টেজ বুঝতে পারল ও শুনতে পেয়েছে। তড়িতে দড়ির কুণ্ডলিটা খুলে স্যাডল হর্নের সঙ্গে বাঁধল সে। আজ বুলুর পিঠে চড়েনি বলে ধন্যবাদ দিল নিজের ভাগ্যকে। এখনও সম্পূর্ণ বশ মানেনি ঘোড়াটা। দড়ির ফাঁস দুই বগলের নিচে আটকাবার সময় এই বিপদের মুখেও হাসি পেল ওর। এবার সে নিজেই নিজেকে ঝুলিয়ে দিচ্ছে পাহাড়ের উপর থেকে। দড়িতে হঠাৎ টান পড়তে শক্ত হয়ে জায়গায় জমে গেল ক্ষুদ্রাকায় কাউপনি। প্রস্তুত হলো ভার সইবার জন্য। ও জানে কি প্রত্যাশা করা হচ্ছে ওর কাছে। নিজের দায়িত্ব পালনে এতটুকু গাফলতি করবে না। নরিন যেখান থেকে কেনার ধসে
পড়ে গেছে তার অনতি দূরে একটা জায়গা বাছাই করলো কর্টেজ। কারণ সরাসরি নামলে বিপদের আশঙ্কা আছে। ওর পায়ের ধাক্কায় আলগা পাথরখণ্ড মেয়েটার মাথায় খসে পড়তে পারে। দড়ি আঁকড়ে ধরে নামতে শুরু করলো। তারপর যখন নরিনের সমান্তরালে চলে এলো, দেয়ালের সঙ্গে সেটে সরু কার্নিশটার দিকে এগোলো, যেখানে প্রায় বেহুশ অবস্থায় পড়ে আছে মেয়েটা। পায়ের পাতায় ভর রেখে কার্নিসের উপর দাঁড়ালো কর্টেজ। ঝুঁকে ডান হাত বাড়িয়ে তুলে নিল রাঞ্চার দুহিতাকে। শক্ত করে আমার গলা জড়িয়ে ধরো, আদেশ করল ও। ঘোড়াটা আমাদের টেনে তুলবে। মুখ তুলে পরিচিত একটা শব্দ করল পাঞ্চার। তারপর দড়িটা বাহুর সঙ্গে পেঁচিয়ে নিল ভালো করে। ঝাঁকুনি খেয়ে টান টান হয়ে গেল দড়ি। কার্নিস ছেড়ে শূন্যে ঝুলে রইল ওরা। পায়ে পায়ে পিছু হটছে পনি। ওরা সম্মুখ গতিতে উপরে উঠে আসছে। পাহাড়ের দেয়ালটা অমসৃণ। এখানে সেখানে মুখ বের করে রয়েছে চোখা পাথর। বা কোনোই আর ডান পায়ের সাহায্যে যথাসম্ভব ওগুলো এড়িয়ে চলার প্রয়াস পাচ্ছিল কর্টেজ। কিন্তু তবু মালভূমিতে উঠে আসার পর দেখা গেল ওদের দুজনেরই হাত পা ছড়ে গেছে, শ্বাস চলতে চাইছে না। মেয়েটার জ্ঞান তখনও ফেরেনি। ফাঁস খুলে ফেলে টলতে টলতে উঠে দাঁড়ালো কর্টেজ। এগিয়ে গিয়ে পমেলে ঝোলান ক্যান্টিনটা নিয়ে এলো। চোখে মুখে পানির ছিটা দেওয়ার একটু বাদেই জ্ঞান ফিরে পেয়ে ধীরে ধীরে চোখের পাতা মেলল নরিন। আমি কোথায়? দুর্বল গলায় জিজ্ঞেস করলো। তারপর শিউরে উঠল। ওহ, মনে পড়েছে। আমি কিনারে গিয়ে বসতেই মাটি ধসে পড়ল। বোধহয় অনেক নিচে পড়ে গিয়েছিলাম। খুঁজে পেলে কিভাবে? তোমার পনিটা দেখতে পেয়েছিলাম। ভাগ্যিস বেঁধে রাখতে ভুলে গিয়েছিলে, নইলে জায়গা ছেড়ে নড়তে পারত না, জবাব দিল কর্টেজ। পারবে দাঁড়াতে? কর্টেজের হাঁটুতে শরীরের ভর রেখে বসেছিল ও। পাঞ্চারি তা আগে লক্ষ্য করেছে, এটা উপলব্ধি করে ওর মুখে আবির ছড়ালো। এখন আমি সুস্থ, কোনো মতে বলেই উঠে দাঁড়ালো সে। আমাকে উদ্ধার করলে কিভাবে? ঘোড়াটাই দুজনকে একসঙ্গে টেনে তুলেছে, ভাবলে সিন মুখে বলল কর্টেজ। এবং আমরা দুজনই চোট পেয়েছি অল্প বিস্তর। মেয়েটার জামা কাপড় থেকে ধুলো ঝাড়তে সাহায্য করলো। তারপর ওর পনিটা নিয়ে এলো। কর্টেজের নির্লিপ্ত আচরণ তার প্রতি ওর উদাসীন্য রীতিমতো বিদ্রোহী করে তুলেছে নরিনকে। বিপরীত লিঙ্গের কাছে এরকম ব্যবহার পেয়ে ও অভ্যস্ত নয়। বাথানের আর কোনো ছোকরা হলে পরক্ষণে মনে মনে লজ্জিত হলো সে। অকৃতজ্ঞের মতো কি যা তা ভাবছে। আরক্ত মুখে কর্টেজের উদ্দেশ্যে ফিরে তাকালো। তোমাকে ধন্যবাদ জানান হয়নি। আবারও আমার প্রাণ বাঁচালে তুমি, বলল ও। এখন থেকে হয়তো আমাকে তুমি একটা মূর্তিমান সমস্যা বলে ভাবতে শুরু করবে। চকিতে এসপার দিয়ে ঘোড়ার পেটে গুঁতো মারল কর্টেজ। পেছনের পায়ে দাঁড়িয়ে গিয়ে তার স্বরে প্রতিবাদ জানালো অবলা জীবটি। আরোহী যখন এই উত্তেজনাকে প্রশমিত করে আনলো, তখন উত্তরটাও তার ভাবা হয়ে গেছে। কেন, এটা নিছক দৈবাৎ, আর কিছু না, গাঢ় স্বরে বলল ও। আমি বলবো দৈব, কিন্তু এক্ষেত্রে আমার সাহায্য হয়েছে, আমার সহায় হয়েছে, জবাব দিল নরিন। তুমি না এলে এতক্ষণে আমি ভয়াবহ পরিণতির চিত্রটা কল্পনা করে আর একবার শিউরে উঠল। মাথা নাড়ালো প্রবলভাবে। তারপর বলল, হ্যাঁ, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। সম্ভব হলে রক্ষা করব, নিষ্ক্রিয় স্বরে জবাব দিল কর্টেজ। মানে এই দুর্ঘটনার ব্যাপারটা বাবাকে জানাবে না। বাবা আমার ঘোড়ায় চড়া বন্ধ করে দেবেন, তাই নিতান্ত নিজের স্বার্থের কথাই ভাবছি তা না। এমনিতেই আমাকে নিয়ে তার চিন্তার অন্ত নেই। তার উপর এখন তিনি নানান ঝামেলায় বিব্রত। এ অবস্থায় আমি আর তাই বাবার দুশ্চিন্তা বাড়াতে চাই না। না বললেও চলতো, আস্তে করে বলল কর্টেজ। পর মুহূর্তে ওর মনে হলো মেয়েটা কি ওকে ভুল বুঝলো। ও কি ভাবছে মালিকের কাছে গিয়ে সে বড়াই করবে?
ওর মনের কথা যেন পড়তে পারল নরিন। অপ্রতিভভাবে বলল, জানোই তো আমি ছাড়া বাবার আর কেউ নেই। মাকে বোধহয় তোমার মনে পড়ে না, বলল কর্তেজ প্রসঙ্গ পাল্টাচ্ছে। না, কখনো দেখেছি কিনা তাও বলতে পারবো না, উত্তর দিল ও। আমার বিশ্বাস মায়ের সামান্য চিতিও একজন মেয়ের কাছে অনেক। উপন্যাস মাথা জাগালো কর্তেজ। তবু তো তোমার বাবাকে পেয়েছ তুমি, খেই ধরল সে। বাবা মা থাকা একটা বিরাট ব্যাপার। আমার মনে হয় যার কেউ নেই, এতিম হয়ে জীবন শুরু করেছে, বেশিরভাগ সময় সংসারটা তার কাছে দুর্বিষহ ঠেকে। ওর গলায় এরকম কিছু প্রসন্ন হয়ে উঠেছিল যে নরিনের মনে হলো কর্তেজ নিজের জীবনের কথাই বলছে। তা কিছুটা সমস্যা হয় বই কি, একমত হলো সে। তোমার বুঝি? ঘাড় নাড়ল কর্তেজ। না, ল্যারির। বাবা মায়ের কথা ও মনেই করতে পারে না। জ্ঞান হওয়া থেকেই জেনে এসেছে সে ইতিমখানায় মানুষ। পরে এক দয়ালু নিঃসন্তান ভদ্রলোক নিজের কাছে নিয়ে গিয়ে মানুষ করেন ওকে। কি হলো সেই ভদ্রলোকের? মারা গেছেন? হ্যাঁ, ওর বয়স যখন 12 তখন থেকে ও একা। নিজের রুটি রুজি নিজেকেই করতে হয়েছে। ছেলেটা ভালো, সৎ। যে এক আধটু ছেলে মানুষই আছে, সময়ে ঠিক হয়ে যাবে। একটুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল নরিন। দৃষ্টি সুদূরে হারিয়ে গেছে। তারপর একসময় ডাগর কালো চোখ দুটো তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। বলল, আর আর তোমার ব্যাপারে বললে না কিছু? কেন এরকম ছন্ন ছাড়া? ও আমার। লাজুকভাবে হাসতে চেষ্টা করলো কর্তেজ। আমার বাড়ি মেক্সিকো, জানোই। তবে জন্ম মেরিল্যান্ডে। পরে দেশে চলে যাই। মাকে হারিয়েছি কৈশোরে, একটু বড় হয়ে বাবাকে। সংসার পাতার ইচ্ছা ছিল, পারিনি। দেশে যতদিন ছিলাম, থাক ওসব কথা। হঠাৎ করে মাঝপথে ছেদ টানল কর্তেজ। নিজের অজান্তেই রোমাঞ্চিত হয়ে উঠল নরিন। অনুভব করতে পারছে ওদের এই নবাগত পাঞ্চারের জীবনে এমন কোনো গোপন বেদনা আছে যা সে ইচ্ছে করেই লোক সমক্ষে আড়াল করে রাখে। লোকটার প্রতি সমবেদনায় আপ্লুত হলো ওর মন। ওর চেহারায় এখন সে ঘৃণা আর যন্ত্রণার সহাবস্থান দেখতে পাচ্ছে। আবার অসীম নীরবতা গ্রাস করল ওদের। কর্টেজের যন্ত্রণার স্বরূপটিকে যেন এখন চিনতে পারছে নরেন। একটা দুঃস্বপ্ন তাড়িয়ে ফিরছে ওকে, এবং তা সম্বল করেই ও বেঁচে রয়েছে। কিছুক্ষণ পর কর্টেজের কথায় ওর চমক ভাঙল। আমি সত্যিই খুব দুঃখিত মিস নরিন, অনেকটা কৈফিয়তের সুরে বলল পাঞ্চার। জানি না হঠাৎ কেন আজ আমার অতীতের কথা বলে বিব্রত করলাম তোমাকে। তুমি হয়তো খুব ছোট ভাবছ আমাকে। মোটেই না, বরং শুনতে ইচ্ছা করছিল। কামনা করি অতীতকে যেন ভুলতে পারো। তাহলে সেটাই হবে আমার নির্বাসন। হাসতে গিয়ে কর্টেজের মুখ টস করে উঠল। তারপর আবার সেই দরাজ গলার নিচে প্রচ্ছন্ন ইস্পাত কঠিন চরিত্রের আভাস পেল নরিন। আমরা রাঞ্চে এসে পড়লাম বলে তুমি বরং আগে চলে যাও। হাত নাড়ালো নরিন। ফের ধন্যবাদ জানালো ওকে। ঘোড়া ছুটিয়ে চলে গেল। দুজনের কেউই লক্ষ্য করল না অদূরবর্তী ঘন ঝোপের ভেতর থেকে একটা কুৎসিত মুখ একজোড়া কুতকুতে প্রতিহিংসা পরায়ণ চোখ মেলে দেখছে ওদের। কিছুক্ষণ অপেক্ষা করল কর্টেজ। তারপর ধীরে সুস্থে রওনা হলো বাথানের উদ্দেশ্যে। নরিন বাথানে প্রত্যাবর্তনের একটু বাদেই বাইরে থেকে থমথমে মুখে ঘরে ফিরল সাইমন। কোথাও কোনো গোলমাল হয়েছে অনুমান করল মেয়ে। বৃদ্ধকে স্পষ্টতই বিরক্ত দেখাচ্ছে। তারপর কথায় রুদ্ধতা প্রকাশ পেল। শুনলাম কর্টেজের সঙ্গে বেড়াতে গিয়েছিলে তুই? কে বলল? জিজ্ঞেস করলো মেয়ে। তা জেনে দরকার নেই, জবাব দিল বাবা। আমি তোকে প্রশ্ন করেছি। আমি একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, ফেরার পথে কর্টেজের সঙ্গে দেখা।
কিছু দূর আমাকে সঙ্গ দিয়েছে ও, বলল নরিন। কর্মচারীদের কারো সঙ্গে আমার দেখা হয়ে গেলে আমি যদি কথা বলি তুমি কি রাগ করো? না, কখনই না। আমাকে ভুল বুঝছিস তুই। সাইমন অস্বস্তি বোধ করছে। এ লোকটা নতুন, আর এইমাত্র ব্লেন আমাকে যা বলল নিজের সম্পর্কে ও আমাদের কিছুই জানায়নি। ও, তাহলে ব্লেনে মজার তথ্যটা জুগিয়েছে তোমাকে? রাগে নরিনের চোখ মুখ লাল হয়ে গেল। ওর উপর খামোখা রাগ করছিস না তুই? রাগ করিস না তুই। ও ফোরম্যান, যদি মনে করে কোনো কথা আমার জানা দরকার সেটা আমাকে জানান ওর দায়িত্ব। তাই বলে আমার উপর সর্দারি ফলানোর অধিকার নেই ওর। এসব বেয়াদবি সহ্য করব না আমি। বেটা ছুসো কোথাকার। ঝাঁঝিয়ে উঠল মেয়ে। কটেজের অন্তত সৌজন্য বোধটুকু আছে, আর ওর সম্পর্কে জানার কথা বলছো? কটেজ ওর জীবনের বহু কিছুই আজ বলেছে আমাকে। নবাগত কর্মচারীর অতীত সম্পর্কে অল্পক্ষণ আগে যা জেনেছে সে তার ফিরিস্তি দিতে গিয়ে বাবার দিকে চোখ পড়তে চমকে উঠল নরিন। সাইমনের মুখ অন্ধকার হয়ে গেছে। কি হয়েছে বাবা? জিজ্ঞেস করল নরিন। ধপ করে চেয়ারে বসে পড়ল বুড়ো। তারপর জবাব দিল মেয়ের প্রশ্নের। কিছু না মা, বাতের ব্যথা। আজকাল যখন তখন আক্রমণ করছে। বয়স হচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম। কি যেন নাম ছোকরার? কটেজ। আমারও মনে হয় লোকটা ভালোই। পথ চলতে যদি দেখা হয়ে যাই কথা বলাটা দোষের নয়। তবে আমি চাই না ওদের কারো সঙ্গে তোর বেশি মাখামাখি হোক, বুঝেছিস? হাজার হলেও দুদিন আগে বা পরে তুই হবি ওদের মনে। ওদেরকে তোর হুকুম দিতে হবে। এখনই আমি সেটা করি, বলল মেয়ে। জানি, সে তো তুই তোর এই বুড়োকেও শাসন করিস। বাবা হাসল। আমাকে ভুল বুঝিস না লক্ষ্মীটি। তোর মনে আঘাত দেয়া আমার ইচ্ছা না। সময়টা আসলে এখন খারাপ যাচ্ছে। বল, তুই আমার উপর রাগ করে নেই? বাবার কপালে সস্নেহে চুমো খেল নরিন। অবশ্যই না বাবা, বলল ও। তারপর মনে মনে যোগ করল, তবে সেটা তোমার বেলায় প্রযোজ্য নয় মিস্টার র্যাটলার ব্লেন। আজ রাতে ঘুম আসছিল না কটেজের। চিত হয়ে বিছানায় শুয়ে চুপচাপ অন্ধকারের ভেতর ছাতের দিকে তাকিয়ে রয়েছে। বিকেলে নরিনের সঙ্গে কথোপকথনের রেশ উথাল পাথাল করছে ওর মন। পরিষ্কার বুঝতে পারছে মেয়েটা ওকে ভালোবেসে ফেলেছে। নিজের চারপাশে নিস্পৃহতার দুর্ভেদ্য বন এঁটে ওকে নিরাশ করার প্রয়াস পেয়েছে ও। কিন্তু এতে কি শেষ রক্ষা হবে? সে হুয়ান কটেজ ওরফে সাবাডিয়া কি পারবে ওই শ্যামল তন্মীর হৃদয়ের নিঃশব্দ অথচ দৌড়ে নেবার আহ্বান উপেক্ষা করতে? তার জীবনও তো বুভুক্ষ, ওই মরুভূমির মতোই বিশুষ্ক এবং খররৌদ্র ক্লান্ত। আর কতকাল নিজেকে সে এভাবে সুখ বঞ্চিত করে রাখবে? ছুটে বেড়াবে এখানে সেখানে অনন্তকাল? কে? চমকে উঠে অন্ধকারের ভেতর আশপাশে তাকালো কটেজ। কেউ নেই। ওর মগ্ন চেতনা থেকে উচ্চারিত হয়েছে ওই অমোঘ সত্যটি। পাশ ফিরল কটেজ, কিন্তু ঘুম এলো না। জ্বালা করছে চোখের পাতা। এখন তার চিতির পর্দায় চেনামুখের মিছিল দেখতে পাচ্ছে সে। তার আরাধ্য কাজ শেষ হয়নি এখনো। হবে কি কখনো? কোনো দিন? মনে হয় না। যুগে যুগে অন্যায় অপরাধের চেহারা বদলেছে, কিন্তু অন্যায় অবিচার রয়ে গেছে ঠিকই। নতুন কায়দায় নতুন ছলচাতুরিতে শক্তিমান শোষণ করে চলেছে হীন বলকে। নিজের দেশে কাজটা তার জন্য ঝুঁকিপূর্ণ হলেও এক অর্থে অনেক সহজ ছিল। শত্রুকে চিনত সে, অসুবিধে হয়নি কলিতেও। কিন্তু এখানে সমস্যাটা জটিলতর। অপরাধ সংগঠনের হাতিয়ার কারা
এখন সে মোটামুটিভাবে জানে, কিন্তু পালের গোদাটি এখনো রয়ে গেছে পর্দার অন্তরালে। অন্ধকারে হাতড়ে এগোতে হচ্ছে তাকে, তবু এর শেষ না দেখে সে ছাড়বে না। এবার সব মুখ মিলিয়ে গিয়ে একটি মাত্র মুখ জেগে রইল ওর চেতনায়। সে মুখ তেরেসার। ফেডারেল সেনার অত্যাচার থেকে তেরেসাও রেহাই পায়নি। ওকে সে কোনোদিনই ভুলতে পারবে না। না, বিয়ে, সংসার এগুলো ওর জন্য নয়। ওর পথ ভিন্ন, রুদ্ধ বন্ধুর। এ পথে একাকী চলতে হয়, এটাই অন্যায়ের বিরুদ্ধে এখানে পথিককে চলার শক্তি যোগায়। বিয়ে, সংসার এসব কিছুই তার জন্য নয়। কথাটা মনের মধ্যে নেড়েচেড়ে দেখল কর্টেজ। তাই কি? একটা সন্দেহ নিয়েই আকাশ পাতাল ভাবতে ভাবতে অবশেষে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল ও।